সম্মানিত দর্শক, বিবিসি বাংলাতে সম্প্রতি একটা খবর ছাপানো হয়েছে, কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস চলছে কিভাবে। এই শিরোনামের এই সংবাদটি নিয়ে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে। আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করা হচ্ছে। এই নিউজটা সম্পর্কে পরিপূর্ণভাবে আপনাদের জানানোর জন্য আসলাম যে আদৌ সেখানে পার্টি অফিস আছে কি না, বা সেই পার্টি অফিস কীরকম, সে পার্টি অফিস গত 1 বছর ধরে কীভাবে চলতেছে, কাদের যাতায়াত সেই পার্টি অফিসে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আপনাদের জানানোর জন্য আসলাম। বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুবই সচেতনভাবে। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয়নি। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিস বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করতে এখানে, তাদেরই ছেড়ে যাওয়ার চেয়ার টেবিল এসবই আমরা ব্যবহার করি, বলছিলেন একজন আওয়ামী লীগ নেতা। মানে বিবিসি বাংলাকে একজন আওয়ামী লীগ নেতা বলছিলেন যে এটা মূলত স্থায়ী কোনো পার্টি অফিস না, এটা একটা রুম ভাড়া করা হয়েছে। যেমন ধরেন কলকাতা বা কলকাতার আশেপাশের অঞ্চলে যে সমস্ত নেতারা আছেন বা সাবেক সংসদ সদস্যরা আছেন, বাংলাদেশ থেকে গেছেন আওয়ামী লীগের, তাদের তো সবার বসার জন্য, আলোচনার জন্য একটা রুম দরকার ছিল, ঘর দরকার ছিল। আর ওই ছোট্ট নিজস্ব বাসায় তো এতদিন তারা মিটিং করছে, সেজন্য একটা তারা রুম ভাড়া করছেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইল থাকে সেসবও এখানে রাখা হয়নি, জাস্ট ক্ষণিকের ব্যবহারের জন্য ওই রুমটা ভাড়া করা হয়েছে, এরকমই বলছে বিবিসি বাংলাকে আওয়ামী লীগের একজন নেতা। তিনি জানালেন 30-35 জনের বৈঠক এই দপ্তরে হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটোখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয়, তবে বড় বৈঠকগুলো যেখানে 100-2 নেতাকর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাংকেট হল বা কোনো রেস্তোরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়। 30-35 জনের যদি কোনো বৈঠক হয়, তখন ওই যে ভাড়া করা হয়েছে যে রুমটা, ওই রুমে তারা বৈঠক করেন। আর ছোটো 2-4-5 জনের যে বৈঠক, সেটা আওয়ামী লীগের বড় নেতাদের যে বাসা আছেন কলকাতায় যারা থাকতেছেন ভাড়া, সেই বাসাতেই হয়। এবং যদি কোনো বড় 100-100-200 নেতাকর্মীর কোনো বৈঠক হয়, তাহলে কোনো ব্যাংকোয়েট হল বা রেস্তোরাঁর একটি অংশ তারা ভাড়া নেয়, এই কাজটা করেন। এখন আসেন যে কারা যাতায়াত করেন এই পার্টি অফিসে। গত বছরের 5ই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলির অনেক শীর্ষ নেতা এবং প্রাক্তন মন্ত্রী কলকাতা বা তার আশেপাশে অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর বাইরে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা চলে এসেছেন ভারতে। মাস 6 আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল যে অন্তত 70 জন সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি, সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় 200 জন কলকাতা ও সংলগ্ন এলাকায় থাকছেন। এদের কেউ সপরিবারে থাকেন, আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। কারো পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যান। এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয়। বর্তমানে দ্বাদশ সংসদের 80 জনের মতো সংসদ সদস্য এবং তারও আগে সংসদ সদস্য ছিলেন এমন 10-12 জন নেতা আছেন এখানে। আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্য দেশে চলে গেছেন, বলেছিলেন এক আওয়ামী লীগ নেতা। সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারাও থাকেন কলকাতার আশেপাশেই। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন, তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করেন। তাহলে এটা কিন্তু আমরা পরিষ্কার হলাম যে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বসবাস করতেছেন, বাস করতেছেন, তাদের প্রায় সবাই ওই পার্টি অফিসে যাতায়াত করেন। তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই, যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা। আবার রোজই যে সবাই আসেন তাও নয়। আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা, সেজন্যই এই পার্টি অফিস জানাচ্ছিলেন ওই নেতা। আওয়ামী লীগের এই নতুন পার্টি দপ্তরের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা
সাধারণ মানুষ যে কিছু জানবে না সেটাই স্বাভাবিক। দলের কোনো স্তরের নেতাকর্মী এই দপ্তরের ব্যাপারে কতটা জানেন সেটাও জানা যায়নি, কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারত না। মানে এখানে বিবিসি বলতেছে যে এটা নিশ্চিতভাবে বলা যায় যে আওয়ামী লীগ যে একটা রুম নিছেন সেই বৈঠক করার জন্য, ওই রুমের ব্যাপারে ভারতীয় গোয়েন্দারা অবশ্যই জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই আওয়ামী লীগের কার্যালয় নিতে পারতো না, এই কথাটাই বলতেছেন বিবিসি। এখন আসেন, যেভাবে দল চলছে 1 বছর ধরে, গত 1 বছরের কিছুটা কম সময় ধরে ভারত থেকে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। দলটির নেত্রী শেখ হাসিনা দিল্লির কাছাকাছি কোথাও থাকেন আর বড় অংশ থাকেন কলকাতা সংলগ্ন অঞ্চলে। তবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত রয়েছে, এর সভাপতি সাদ্দাম হোসেন বলছিলেন এই ধারণাটা ঠিক নয় যে ভারত থেকে দল চলছে। মূল দল বা সহযোগী সংগঠনগুলোর কতজন নেতাই বা ভারতে অথবা অন্যান্য দেশে রয়েছেন, বেশিরভাগই তো এখনও বাংলাদেশে আছেন। মানে সাদ্দাম হোসেন বলতেছেন যে এই যে একটা প্রচার হইতেছে যে ভারত থেকে দল চলতেছে, এটা মোটেও ঠিক না, কারণ ভারতে কতজন অবস্থান করতেছেন, এখনও তো দলের মূল যে বিষয়বস্তু সব তো বাংলাদেশে অবস্থান করতেছেন, হয়তো কিছু সংখ্যক ভারত বা অন্যান্য দেশে আছেন, এই কথাটা বলছেন সাদ্দাম হোসেন বিবিসি বাংলাকে। কিন্তু দলের নেত্রী শেখ হাসিনা এবং শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে আছেন বলে সেখান থেকে যে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়া বা দলীয় অবস্থান চূড়ান্ত হবে সেটাই স্বাভাবিক। এটাও পরিষ্কার করতেছেন যে যেহেতু দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ভারতে আছেন বা অন্যান্য দেশে আছেন, বিশেষ করে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ভারতে আছেন, সেখান থেকে দলের দিক নির্দেশনা দেওয়া হবে বা চূড়ান্ত সিদ্ধান্ত অবস্থান নেওয়া হবে, এটাই স্বাভাবিক। এই কথাটাই বলতেছেন বিবিসি বাংলা। তবুও 2 সপ্তাহ আগ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি দেখা হয়নি দল নেত্রীর। গত 31শে জুলাই শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে দিল্লির এক বৈঠকে ডেকেছিলেন শেখ হাসিনা, তাহলে ওই গুঞ্জনটা সত্য। গত 31শে জুলাই শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে দিল্লির এক বৈঠকে ডেকেছিলেন শেখ হাসিনা, মানে কয়েকজন শীর্ষ নেতাদের নিয়ে নেত্রী একটা বৈঠক করছেন, এরকম একটা নিউজ কিন্তু আসছিল, এটা এখন সত্য প্রমাণিত হইতেছে। আওয়ামী লীগের একাধিক নেতা ওই বৈঠকের বিষয়টি বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছেন যে, তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, কোথায় বৈঠক হয়েছে সে ব্যাপারে কোনো কথা বলেনি ওই নেতারা। তার মানে যারা বৈঠক করছেন তারাই বিবিসি বাংলাকে নিশ্চিত করছেন যে এরকম একটা বৈঠক হয়েছে 31শে জুলাই শীর্ষ নেতৃত্বের সঙ্গে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার, কিন্তু সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে, কোথায় হয়েছে সে ব্যাপারে কোনো কথাই ওই নেতারা বলেনি। দলের নেত্রীর সঙ্গে ওই বৈঠকটি ছাড়া এবং নিজেদের মধ্যে সশরীরে দেখা সাক্ষাৎ এবং বৈঠক ছাড়া দলটির বাকি সব কাজই চলে ভার্চুয়াল মাধ্যমে, মানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ইত্যাদি করা হয়েছে। মানে বিভিন্ন নেতাকর্মীদের স্তর বাই স্তর তাদের জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। এছাড়া নিয়মিত লাইভ অনুষ্ঠান করে থাকে দলটি। এরকম লাইভ অনুষ্ঠানে মাঝে মাঝে যোগ দেন শেখ হাসিনা নিজেও। সেসব আলোচনাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা যেমন হয়, তেমনি আবার মাঠ পর্যায়ে নেতাকর্মী যারা বাংলাদেশে থেকে গেছেন তাদের নির্দেশনাও দেওয়া হয়ে থাকে। প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলছিলেন, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের ফলে আমরা ভার্চুয়াল মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারছি, তাদের মতামত জানতে পারছি, কী করণীয় সে ব্যাপারে নির্দেশনা দিতে পারছি। এই ভার্চুয়াল মাধ্যমে বেশি আগ্রহ দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের। কোনো একটা ব্যবস্থা বদলানোতে এই তরুণ প্রজন্মের বড় ভূমিকা থাকে। আমরা ভার্চুয়াল মাধ্যমে তাদের কাছেই পৌঁছানোর চেষ্টা করছি, বলছিলেন মিস্টার দেবনাথ। তারপরে আসেন নেতাদের মধ্যে রাজনৈতিক আলোচনা, মানে সেখানে যে অবস্থান করতেছেন তারা মিটিং করেন, সেই মিটিংয়ে নেতাদের মধ্যে রাজনৈতিক আলোচনা কী হতে পারে এই বিষয়টা নিয়েও বিবিসি বাংলা একটা লেখা লিখছেন। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা দলের নেত্রীর সঙ্গে আলোচনাক্রমেই দলের রাজনৈতিক অবস্থান ঠিক করেন। যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার প্রথম বর্ষপূর্তি পালন করছে, সেই সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতাগুলোকেই তারা তুলে ধরার অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে বলছিলেন, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রচার করছিল এই সরকার, তাতে তারা গত 1 বছরের সব দিক থেকেই ব্যর্থ হয়েছে। অর্থনীতিতে ফেল করেছে, বিচার ব্যবস্থার প্রশ্ন দাঁড়িয়েছে,
আর সব ক্ষেত্রে তাদের ব্যর্থতার জন্য তারা শেখ হাসিনা আর ভারতের উপর দায় চাপাতে ব্যস্ত। এটা যেন ইন্ডিয়া ফোবিয়া, হাসিনা ফোবিয়া হয়ে গেছে তাদের। 1 বছর পরে তাদের নিয়ে সেই উন্মাদনা কিন্তু আর নেই। তাদের মুখের কথায় মানুষ আর বিশ্বাস করতে পারছে না, বিভ্রান্ত হচ্ছে না। 1 বছর পরে তাদের নিয়ে সেই উন্মাদনা আর নেই। তাদের মুখের কথায় মানুষ আর বিশ্বাস করতে পারছে না, বিভ্রান্ত হচ্ছে না। সবাই বাস্তবতার নিরিখে মূল্যায়ন করছে সরকারকে। তাদের এই ব্যর্থতার জন্য বহু মানুষ বলছেন শেখ হাসিনার সময় ভালো ছিলাম, বলছিলেন মিস্টার কাদের। তারপরে আসেন অর্থায়ন কিভাবে হচ্ছে। এই যে আওয়ামী লীগের কলকাতায় অফিস, কলকাতায়ও তাদের রাজনৈতিক কার্যক্রম চলতেছে, আলোচনা চলতেছে, দেশের মধ্যে রাজনৈতিক কার্যক্রম চলতেছে, এই বিষয়গুলো যে অর্থের প্রয়োজন, সেই অর্থায়ন কিভাবে হচ্ছে সেই বিষয়টাও বিবিসি বাংলা তুলে ধরছে। ভার্চুয়াল মাধ্যমে দলীয় প্রচারণার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু খরচ তো আছে। আবার যেসব নেতাকর্মীরা ভারতে অবস্থান করছেন তাদের ব্যক্তিগত খরচও চালাতে হয়। কিভাবে সেসবের জন্য অর্থের সংস্থান হচ্ছে। আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসিকে বলেছেন দেশে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরা তাদের খরচ চালাচ্ছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথায়, সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। যেসব নেতাকর্মী দেশে বা বিদেশে আছেন তারাই এই দুঃসময়ে এগিয়ে আসছেন, অর্থ সাহায্য করছেন। কর্মীরা এখানে কষ্ট করে আছেন, তবে মনোবলে আমাদের সম্বল। আরেক নেতা নাম উল্লেখ না করার সত্ত্বে বলছিলেন দেশ থেকে তার পরিবার পরিজন এবং সহকর্মীরা প্রয়োজন মতো অর্থ পাঠিয়ে দেন। তবে এই 1 বছরে আমাদের জীবনযাত্রা অনেক পরিবর্তন আনতে হয়েছে, বলছিলেন পঙ্কজ দেবনাথ। তার কথায়, আমরা যে এখানে মানবতার জীবনযাপন করছি বা 71-এর যুদ্ধের সময়ের মতো শরণার্থী শিবিরে থাকছি তা নয়, কিন্তু আমাদের মধ্যে যাদের মধ্যবিত্ত বা উচ্চবিত্ত জীবনযাপন ছিল সেসবই পরিবর্তন করতে হয়েছে। যারা ঢাকায় হয়তো গাড়ি ছাড়া চলতেন না, তাদের এখন কলকাতা গণপরিবহন ব্যবহার করতে হয়। যেমন আমি একটি ফ্ল্যাটে আরও 3 জনের সঙ্গে থাকি, বাসে, ট্রেনে বা মেট্রো রেলে যাতায়াত করি, আবার সহকর্মীদের মোটরসাইকেল বা বাইকে চেপেও ঘোরাঘুরি করি। যদি কয়েকজন মিলে একসঙ্গে কোথাও যেতে হয় তখন হয়তো ট্যাক্সিতে উঠলাম। ভাড়াটা ভাগাভাগি করে নিলে গায়ে লাগে না। আসলে সঞ্চিত অর্থে যতটা স্বল্প খরচে চলা যায়, বলছিলেন মিস্টার দেবনাথ। কিন্তু কতদিন থাকবেন তারা দেশ ছেড়ে? ওবায়দুল কাদের বলছেন দিনক্ষণ ঠিক করে ওভাবে তো রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বিবিসি বাংলা থেকে আওয়ামী লীগের অর্থায়ন কীভাবে হচ্ছে, তারপরে আপনার নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক আলোচনা কি হয়, তারপরে আপনার কিভাবে দল চলছে 1 বছর ধরে, তারপরে কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস, কারা যাতায়াত করেন সেখানে, এই সমস্ত বিষয় জানালাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।